আমরা প্রায় শুনি একটা পক্ষের কাছে যে জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার সাথে জড়িত। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এই বিষয়ের উপরে ভিডিও বানিয়েছি। অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালের 14ই আগস্ট রাত 8টা নাগাদ ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে রাত 12টার মধ্যেই সেই বাড়ির সবাই ঘুমিয়ে যায়। তখন সেই বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী AFM মুহিতুল ইসলাম। রাত 3টা নাগাদ ঘুমাতে যান মিস্টার ইসলাম। এর কিছুক্ষণ পরেই সেই বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলতে চেয়েছেন। মুহিতুল ইসলাম 2016 সালে মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। এর আগে 2010 সালে BBC বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাকে বললেন শেরনিয়াবত সাহেবের বাসায় আক্রমণ করেছে। ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোন করার চেষ্টা করেছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন, গেঞ্জি গায়ে লুঙ্গি পরা। তখন উনি আমাকে বললেন, দে, আমার কাছে দে। আমার কাছে থেকে তিনি রিসিভারটা নিলেন, নিয়ে বললেন যে হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি এই কথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। উনি গাড়ি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ, সেন্ট্রি, আর্মি, এত গুলি চলছে, তোমরা কি করো? আমি ওনার পিছু এসে দাঁড়ালাম। উনি এই কথা বলেই উপরে চলে গেলেন। এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউই ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম। ধানমন্ডি সেই বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলায় এসে নামেন শেখ কামাল। 5-6 জন আর্মি, কেউ কালো পোশাকধারী, কেউ খাকি পোশাকধারী, ওনার সামনে এসে বলল, হ্যান্ডস আপ। কামাল ভাই বলছে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল। তখনই সাথে সাথে ব্রাশ ফায়ার। গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার, সেটি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধুই গুলির শব্দ। উপরে তো তাণ্ডব লীলা চলছে, চারিদিকে একটা বিভৎস অবস্থা। ঠিক সেই মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করল যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম। তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি। সেই রাতের ঘটনা এভাবেই বর্ণনা করলেন মুহিতুল ইসলাম। মিস্টার ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডি সে বাড়িতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র 10 বছর। এই হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনে। রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে, আমাকে বলল, ভাইয়া, আমাকে মারবে না তো? ওর সেই কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারল। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। সেই সময়ও কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এক ঘাতক এসে ওকে বলল, চল, তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। বিশ্বাস করতে পারেনি যে ঘাতকরা এত নির্মমভাবে ছোট্ট সেই শিশুটিকেও হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল, আর তারপর ব্রাশ ফায়ার। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড, সবাই শেষ। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সেই সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মিস্টার চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে BBC বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 1975 সালের 15ই আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়েত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান। জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন
যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়া একদিকে শেভ করেছেন, একদিকে শেভ করেননি। স্লিপিং স্যুটে দৌড়ে আসলেন। সাফায়াতকে জিজ্ঞাসা করলেন, সাফায়াত কি হয়েছে? সাফায়াত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ন তারা কু করেছে। বাইরে কি হয়েছে এখন আমরা কিছুই জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বললেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। সেনানিবাসের 2 ব্যাটালিয়ন এই অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এই অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি সেটি আজও এক বিরাট প্রশ্ন। 1975 সালের 15ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথেই রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বর বাড়ির দিকে, কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছালে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সেই বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সেই বাড়িতে। ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এইরকম, আর্টিলারি রেজিমেন্টের কিছু ট্রুপস ছিল সেইখানে, মেজর হুদা ছিলেন। আমি যেহেতু হুদাকে চিনতাম তাকে বলার পর সে আমাকে ঢুকতে দেয়। আমি দোতলা সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি। তার চশমা এবং পাইপটা পড়েছিল। দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন। যে লোকটার অঙ্গুলি হেলনে 75 মিলিয়ন লোক উঠেছে বসেছে, সেই লোকটাকেই তার সৃষ্ট আর্মি মেরে ফেলল। এটা কি করে সম্ভব? পাকিস্তানিদের কাছে মারা যায়নি, মারা গেল শেষ পর্যন্ত বাঙালির কাছে। সেই অভ্যুত্থানের পর অনেকেই তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কিনা সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের কোনো কিছুই ঘটেনি। রক্ষী বাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল, জানিয়েছেন আমিন আহমেদ চৌধুরী। অভ্যুত্থানের খবর জানাজানি হওয়ার পর সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেছেন আমিন আহমেদ চৌধুরী। তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকেই হতবিহ্বল হয়ে পড়েছিলেন। কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা। সেই থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে এক্ষুনি কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।